প্লাস্টিক সার্জারি করলে ক্যান্সার হবে এটা সম্পূর্ণ ভুল। আমরা বরং ক্যান্সার দূর করার অপারেশনও আমরা করি। গুগল নাকি ডাক্তার? অবশ্যই ডাক্তার। গুগল করলে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন, বাট গুগল কখনো বলবে না আপনার প্রয়োজনীয় ইনফরমেশন কোনটা। প্লাস্টিক সার্জারি মানে কি বিউটি? না, প্লাস্টিক সার্জারির অনেকগুলো ভাগের একটা ভাগ হচ্ছে অ্যাস্থেটিক বা বিউটিফিকেশন। বার্ন হলেই কি টুথপেস্ট? নেভার টুথপেস্ট লাগাচ্ছে, হলুদ লাগাচ্ছে, তারপরে ডিম বিভিন্ন paste করে ধরনের লাগাচ্ছে। ডিম, এগুলোতে কিন্তু কোনো উপকার হবে না। বরঞ্চ এগুলো ওই পোড়া জায়গাটা ইনফেকশন ডেকে আনে। হয়তো দেখা যেত 2-4টা ড্রেসিং এ আমাদের ঠিক হয়ে যেত রোগীটা, সেটা আলটিমেটলি একটা অপারেশনে চলে আসতেছে। ধরুন রান্নাঘরে হঠাৎ করে কেউ আগুনে পুড়ে গেল, প্রথম 5 মিনিট তার কি করণীয় কি? কোনো জায়গায় যদি কাপড়ে আগুন লেগে যায়, প্রথমে কি করা উচিত? আমরা কতগুলো কথা বলি যে যখন আপনি টের পেলেন আপনার পায়ে মানে আপনার শরীরের কাপড়ে আগুন ধরে গেছে, প্রথম কথা যদি হাতের পাশে পানি থাকে পানিটা আগে ঢালুন ওখানে। ওকে। পানি নাই, দৌড়াদৌড়ি করবেন না। আমাদের দেশে যেটা হয়, মানুষ ভয়ে দৌড়াতে থাকে, আতঙ্কে তখন একটা আতঙ্কে। দৌড়ালে বাতাসে আগুনটা আরো দ্রুত বাড়ে, হয়তো অল্পতে কমে যেতে পারতো, আপনি দৌড়ে আগুনটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এটা কিন্তু ক্ষতিটা বাড়ায়। এখন পানি নেই, কি করবেন? সবচেয়ে ভালো কথা আমরা বলি যে শুয়ে পড়ে রোল করেন, গড়াগড়ি করেন। হ্যাঁ। প্লাস্টিক সার্জারি জিনিসটা কি এ সম্পর্কে আমাদের দেশে প্রচলিত ধারণাটা কিন্তু খুব ব্যাপক না। কিন্তু কথা হচ্ছে আমরা প্লাস্টিক সার্জারিতে কি করি এ সম্পর্কে কিন্তু সাধারণভাবে ইন জেনারেল সাধারণ মানুষের কাছে কোনো পরিষ্কার বা ক্লিয়ার কোনো ধারণা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ স্টুডিওর নতুন আরও একটি পর্বে। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে মানুষের জানার যেমন আগ্রহ রয়েছে, তেমনি ভুল ধারণাও পোষণ করেন অসংখ্য। অনেকে ভাবেন প্লাস্টিক সার্জারি শুধু সৌন্দর্য বর্ধনের চিকিৎসা, অনেকে আবার ভাবেন যে এটি শুধু ধনী মানুষদের জন্য, আবার অনেকে ভাবেন যে এটি একবার করলে চেহারা পুরোপুরি বদলে যাবে, আবার অনেকে ভাবেন যে এটি অনেক ঝুঁকিপূর্ণ একটি সার্জারি। আসলে সত্যটা কি, এ বিষয় নিয়ে কথা বলবো পুরো অনুষ্ঠান জুড়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে যুক্ত রয়েছেন ডাক্তার আমিনুর রশিদ সঙ্গীত, বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা। উনি চেম্বার করছেন ঢাকা সিটি হসপিটালের সিটি অ্যাস্থেটিক এবং প্লাস্টিক সার্জারি সেন্টারে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্বাগত করার জন্য। আজকের প্রোগ্রামে আপনারা আমাকে ইনভাইট করেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, অবশ্যই। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে প্লাস্টিক সার্জারি আসলে কি, আপনি কিভাবে এটি এই প্রশ্নের উত্তরটা দিবেন? প্লাস্টিক সার্জারি জিনিসটা কি এ সম্পর্কে আমাদের দেশে প্রচলিত ধারণাটা কিন্তু খুব ব্যাপক না। কারণ আপনি যদি দেখেন, আমরা বলি প্লাস্টিক সার্জারি আমাদের সার্জারি ফ্যাকাল্টির সুপার স্পেশালাইজড মানে অতি বিশেষায়িত একটা বিভাগ বা শাখা, যেখানে আমরা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং বিভিন্ন মাত্রার কাজ। কিন্তু কথা হচ্ছে আমরা প্লাস্টিক সার্জারিতে কি করি এ সম্পর্কে কিন্তু সাধারণভাবে ইন জেনারেল সাধারণ মানুষের কাছে কোনো পরিষ্কার বা ক্লিয়ার কোনো ধারণা নেই। এ কারণে অনেকে স্বাভাবিকভাবে মনে করেন সাধারণভাবে যে প্লাস্টিক সার্জারি মনে হয় শুধুমাত্র অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি হিসেবে সবাই যেটা মনে করেন, যে একটা মানুষকে সুন্দর করে দিব, তার চেহারার অনেক কিছু পরিবর্তন করে দিব। সাধারণত আসলে এই ধারণাটা তৈরি হয়েছে আমি বলবো আমাদের দেশের এবং বহির্বিশ্বের সিনেমা দেখে, যে একটা প্লাস্টিক সার্জারি করবে, তারপর চেহারাটা সম্পূর্ণ বদলে যাবে, অথবা একটা মানে বিশাল দেহি একটা মানুষকে ঠাস করে একটা অপারেশন করলো, মানুষের সুন্দর হঠাৎ করে শুকনো হয়ে গেল। আসলে মানুষের শরীর কিন্তু ওটা দেখানোর জন্য ঠিক আছে, কারণ নাটক, গল্প, সিনেমার জিনিস হচ্ছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু বাস্তবিক অর্থে প্লাস্টিক সার্জারিতে কিন্তু এরকম হুট করে কিছু হবে না। প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে সময় অনুযায়ী আপনার রেসপন্সগুলো তৈরি হবে বডিতে, আপনার কাঙ্ক্ষিত ফলাফলগুলো আসা শুরু করবে। প্লাস্টিক সার্জারি হচ্ছে এমন একটা বিশেষায়িত বিভাগ যেখানে অনেকগুলো, আমরা বলি 8টা বিভাগ আছে আমাদের একটা সাবজেক্টেরই, যেখানে আমরা অনেকগুলো
বিভিন্ন ধরনের অপারেশন বা চিকিৎসা দিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে মানুষ যেটা জানে সেটা হচ্ছে আমাদের অ্যাস্থেটিক সার্জারি, যেটা এই যে বডি কন্টুরিং, মানে বডির বিভিন্ন অংশের শেপ পরিবর্তন করা, বা ফেসের কিছু সার্জারি আছে, অথবা ঠোঁটের আছে, কানের আছে, ঠিক আছে, চোখের পাতার বিভিন্ন জায়গায় কিছু সার্জারি থাকে। মানুষজন স্বাভাবিকভাবে এগুলোকেই মনে করে, কিন্তু আপনি যদি আসেন আমাদের দেশে, আমরা প্লাস্টিক সার্জনরা প্রথম যে কাজটা করি বা যে বিভাগের চিকিৎসা আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি সেটা হচ্ছে বার্ন। রাইট। বহির্বিশ্বে প্লাস্টিক সার্জনরা বার্নের ফার্স্ট স্টেজের কোনো ট্রিটমেন্টটা করে না। তারা সাধারণত বার্ন থেকে একটা পেশেন্ট রিকভারি হওয়ার পর যে রিকনস্ট্রাকশন লাগে, তার যে পরিবর্তন আসে শারীরিক, সেগুলোকে কারেকশন করার জন্য যে অপারেশনগুলো লাগে সেই অপারেশনগুলো তারা করেন। কিন্তু আমাদের দেশে আমরা বার্নের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বার্নের রোগী সুস্থ হয়ে যাওয়ার পর যে রিকনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো সবগুলোই আমরা করি। এছাড়া আপনি যদি আসেন, আমি আস্তে আস্তে বিভিন্ন বিভাগগুলো সম্পর্কে বলছি। যেমন মনে করেন, প্রথমত আমরা অ্যাস্থেটিক বা যেটা সৌন্দর্য বৃদ্ধি, এটা আমরা বললাম। দ্বিতীয় আমরা বললাম বার্ন নিয়ে আমরা কথা বললাম। এছাড়া পরবর্তী রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো করি। এছাড়া মনে করেন বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষের হাতের চামড়া, মাংস, অনেক কিছু উড়ে যায়, আঙুলও বিচ্ছিন্ন হয়ে যায় অনেক হ্যাঁ, সময়। আঙুল বিচ্ছন্নটা আমি বলতেছি একটু পরে। তো এই যে চামড়া বা মাংসর যে একটা ক্ষত তৈরি হয়, এই ক্ষতগুলো পূরণও কিন্তু আমরা করে থাকি। সাধারণত এটা একটু কম্বাইন্ড সার্জারি হয়। অর্থোপেডিক সার্জনরা সাধারণত হাড্ডিগুলোকে ফিক্স করে দেন, তার উপরে আমরা কাভারেজ অপশনগুলো তৈরি করে দিই। এরপর আপনি যেটা বললেন যে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা হাত কবজি থেকে কেটে যাওয়া, বা আরো উপর থেকে যদি কাটে, ইভেন পায়ের ক্ষেত্রেও এই আঙ্গুলগুলোকে পুনরায় প্রতিস্থাপন বা রিপ্লান্টেশন সার্জারি, এটা কিন্তু এক্সক্লুসিভলি আমরা প্লাস্টিক সার্জনরা করে থাকি। আমাদের দেশে আঙুল, কবজি, হাতের মাঝ বরাবর, এমনকি কোণের উপর পর্যন্ত কেটে যাওয়া হাত কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশেই জোড়া দেওয়া সম্ভব হয়েছে। এবং এই কেসগুলোর ভিতরে আমি বলবো যে এখন পর্যন্ত মোটামুটি প্রথম দিকে কিছু কেস ব্যর্থ হয়েছিল, কিন্তু এখন আমি বলবো বর্তমান সাম্প্রতিক সময়ে 80 থেকে 90% কেস আর সাকসেসফুল। এটা একটা বিশাল অর্জন। এছাড়া আরো দু একটা ব্রাঞ্চ আমি বলতে চাই, যেমন হাতের বা পায়ের সার্জারি। জন্মগতভাবে হাতের আঙুল জোড়া লেগে থাকে, এইভাবে দুটো আঙুল জোড়া থাকে, এই আঙুল দুটোকে আলাদা করা, অথবা কারো কারো আঙুল বড় হয়, একটা বা দুটো আঙুল অনেক বড় হয়ে যায়, সেগুলোকে ছোট করে দেওয়া। এছাড়া কারো কারো দেখা যায় যে আঙুলের এক্সট্রা একটা ডিজিট থাকে, যেটা অনেকে আবার বলেন যে এটা মনে হয় খুব সৌভাগ্যের লক্ষণ বা কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই আঙুলের জন্য হাতের মুভমেন্টেরও ডিস্টার্ব হয়, পায়ের তখন দেখা যায় সৌন্দর্যের জন্য এটা ফেলে দেওয়া বা এটা কারেকশন করে দেওয়া। এছাড়া হাতের আরো অনেকগুলো জন্মগত ত্রুটি থাকে, সেগুলো অপারেশন বা পায়ের ক্ষেত্রে এগুলো আমরা করে থাকি। এছাড়া জন্মগত কিছু ত্রুটি আছে, যেটা আমরা বলি যে জেনেটিক্যাল, এনভায়রনমেন্টাল অথবা বিভিন্ন কারণে হয়ে থাকে। বাচ্চাদের ঠোঁট কাটা, তালু কাটা, বা অনেক সময় মুখের একটা অংশে পুরো কাটা ভাব থাকে, এই অপারেশনগুলা, অথবা রক্তনালীর টিউমার, ভাস্কুলার সার্জারি যেগুলো আছে, যে রক্তনালীর টিউমার হয় সেগুলো কেটে ফেলে দিতে হয় শরীরের বিভিন্ন অংশে, এগুলো আমরা করে থাকি। এরপর আমি যদি বলি যে ব্রেস্ট সার্জারি, এই মুহূর্তে অনেকেই ব্রেস্ট সার্জন হিসেবে আমরা বলবো যে আমাদের সোসাইটিতে প্র্যাকটিস করতেছেন, সার্জারি করতেছেন, ভেরি গুড। এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন বা অবজেকশন নেই, কারণ যার স্কিল আছে সে করতে পারে। বাট আমরা প্লাস্টিক সার্জনরা হচ্ছে গিয়ে ব্রেস্ট সার্জারি আমাদের একটা আলাদা স্পেশালিটি। আসলে আমরা অনেকগুলো ভাগে কাজ করি, তো এই জন্য ব্রেস্ট সার্জন আলাদা করে আমরা বলি না, ঠিক আছে। ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে সৌন্দর্যও হতে পারে, ক্যান্সারও হতে পারে, সব ধরনের সার্জারি আমরা করে থাকি। এরপর লাস্ট যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে এগুলো ছাড়াও আপনি যদি ধরেন জন্মগত ত্রুটি, তারপরে বিভিন্ন সৌন্দর্য চিকিৎসা, অথবা অনেক সময় ছোটখাটো কিছু কাজ থাকে, আমরা রেফারেল সার্জন হিসেবে করি কিছু কিছু বড় কাজ। মনে করেন যে কোনো একটা জায়গায় অপারেশন করছে, করার পর সেটা টোটালি কমপ্লিকেশনের কারণে হয়তো ইনফেক্টেড হয়ে গেছে, ইনফেকশন হলো, অথবা ওটা ফেলিওর হলো, এই রেফারেল সার্জন হিসেবে লাস্ট আমাদের কাছে অনেক সময় রোগী আসে। শেষ আশ্রয়স্থল এরকম বলতে পারেন, কারণ আমার কাছে আসার পর আমার ফ্যাকাল্টির লোক কার কাছে আর পাঠাবে, আমাদের কিন্তু আর পাঠানোর জায়গা থাকছে না। সেই ক্ষেত্রে আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ধীরে সুস্থে অপারেশন করতে যেতে হয়। সুতরাং আপনি যদি হিসাব করেন যে মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত বহু কাজ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অনেক কাজই আমরা করে প্লাস্টিক সার্জারির আন্ডারে
মোটামুটি বিভিন্ন ভাগ। পুরো বডি আছে, এর মধ্যে বিভিন্ন ভাগ আছে। সেই ভাগের ভিতরে সাধারণত আমাদের যে পরিমাণ আমি বলবো যে বিভাগ রয়েছে বা শাখা আমাদের সাবজেক্টে রয়েছে, তাতে একজন হয়তো সব বিভাগে পারদর্শী হাইলি নাও। এক্সপার্ট বা পারদর্শী হন না, কিন্তু 2-3টা বিভাগে তার এক্সপার্টিস অবশ্যই থাকে। এবং আমরা প্লাস্টিক সার্জনরা বেশিরভাগ ক্ষেত্রেই 2টা বা 3টা সাবজেক্টের উপরে আমরা নিজেদের স্পেশালিটিগুলো ইনক্রিজ করি, মোর অ্যাকুয়ার্ড করে থাকি। জি। এবং প্র্যাকটিসটা অনেকে ওইভাবেই করেন। কিছু কিছু মানুষ আছেন আমাদের সোসাইটির যারা এই যে রিপ্লান্টেশন বা আঙ্গুল বা প্রতিস্থাপনগুলো পছন্দ করেন। কিছু কিছু মানুষ আছে অ্যাস্থেটিক সার্জারিগুলো করছেন। কিছু কিছু মানুষ আছে ট্রমার পর রিকনস্ট্রাকশন বা বার্নের পর রিকনস্ট্রাকশন করছেন। এবং কিছু মানুষ আছেন যারা ব্রেস্ট সার্জারি করছেন এক্সক্লুসিভলি। আবার আমাদের কিছু মেম্বার আছেন যারা হচ্ছে গিয়ে ক্লেফট সার্জারি, এই তালুকাটা, ঠোঁটকাটা, এই অপারেশনগুলো, মানে আমরাই মোটামুটি নিজেরাই বিভিন্ন ভাগে এক একজন কাজ করার পারদর্শিতা যার যে বৃদ্ধি করছি। জায়গায় আগ্রহ বেশি আগ্রহ সেই বেশি। বিষয়ে বিশেষায়িত ট্রেনিং নিয়ে সেই বিষয়টা ফোকাস করছেন। অবশ্যই আচ্ছা, আমি তাহলে একটা সম্পর্ক প্রশ্ন করে অবশ্যই সেটা হচ্ছে আপনি কোন সাবজেক্ট মানে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন এবং কোন বিষয়গুলোর পেশেন্ট আপনার কাছে বেশি আসে? প্রথমভাবে আমি শুরু করেছিলাম বার্ন দিয়ে, যেহেতু এটা আমাদের সবচেয়ে বেশি আমাদের ফেস করতে হয়। তো বার্নের পেশেন্ট এখন আমি রেগুলার দেখছি, বিশেষ করে হাউস হোল্ড বার্নগুলো আমার পরিচিত মানুষরা সবাই আসেন আমার কাছে। পরবর্তীতে আমি রিকনস্ট্রাকটিভ সার্জারি বছর 3-এর মতো প্র্যাকটিস করছি। তো করার পর ওখানেও আমি বলবো মোটামুটি পারদর্শিতা আছে এখন আমি পাই। আমার কাছে বলবো যে স্কিনের ক্যান্সার, ব্রেস্টের ক্যান্সার, এছাড়া ব্রেস্টের কিছু অ্যাস্থেটিক অপারেশন, আর সবচেয়ে বলতে গেলে সবচেয়ে বেশি আমি এনজয় করি আপাতত সত্যি কথা বলতে কি যে অ্যাস্থেটিক সার্জারি, যেগুলো যে Alright. টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি, লাইপোঅ্যাবডোমিনোপ্লাস্টি, এই কাজগুলো করি। চোখের আপার আইলিড বা লোয়ার আইলিড ব্লেফারোপ্লাস্টি, লিপ অগমেন্টেশন, ফেশিয়াল ফ্যাট গ্রাফট, ফেস লিফট, নেক লিফট, এরকম বিভিন্ন অ্যাস্থেটিক প্রসিডিউর যেগুলো আছে এগুলো আমি এখন নিয়মিতভাবে করছি। আলহামদুলিল্লাহ আমি বলবো এখন পর্যন্ত আমার রোগীরা মোটামুটি খুশি আছে, আমি এটাতে স্যাটিসফাইড। আমার রোগীরা যে খুশি আছে আমার কাজে। এছাড়া অন্যদিকে যদি বলেন, হ্যাঁ, রিকনস্ট্রাকটিভ সার্জারিটা এটার পাশাপাশি আমি এনজয় করি। আপনি যে সেন্টারে কাজ করছেন সিটি অ্যাস্থেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি সেন্টার, খুবই মানে অর্গানাইজড এবং খুবই সুন্দর একটি সেন্টার এটি। এখানে সব ধরনের মানে একেবারে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত একটা টিমওয়ার্ক কাজ করে আপনাদের, এবং এখানে খুব অবশ্যই দক্ষ কিছু সার্জনরা আপনারা একসাথে কাজ করছেন এবং খুব ভালো করছেন। বার্নের কথা যেহেতু বললেন, আমরা বার্ন নিয়ে দু একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে অবশ্যই ধরুন রান্নাঘরে হঠাৎ করে কেউ আগুনে পুড়ে গেল, প্রথম 5 মিনিট তার কি করণীয় কি? সাধারণত আমাদের দেশে মহিলারা যখন রান্নাঘরে কাজ করেন, শহরে গ্রামে 2 জায়গাতেই কিন্তু আমাদের দেশে মহিলারা যারা নারীরা রান্না করতে যান এদের একটা বড় অংশই আগুনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হচ্ছে এবং তারা পুড়ে আসছেন। এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হয় যে কোনো জায়গায় যদি কাপড়ে আগুন লেগে যায় প্রথমে কি করা উচিত। আমরা কতগুলো কথা বলি যে যখন আপনি টের পেলেন আপনার পায়ে মানে আপনার শরীরের কাপড়ে আগুন ধরে গেছে, প্রথম কথা যদি হাতের পাশে পানি থাকে পানিটা আগে ঢালুন ওখানে। ওকে। পানি নাই, দৌড়াদৌড়ি করবেন না। আমাদের দেশে যেটা হয় মানুষ ভয়ে দৌড়াতে থাকে, আতঙ্কে তখন একটা আতঙ্কে দৌড়ালে বাতাসে আগুনটা আরো দ্রুত বাড়ে, হয়তো অল্পতে কমে যেতে পারতো, আপনি দৌড়ে আগুনটাকে আরো বাড়িয়ে দিয়েছেন, এটা কিন্তু ক্ষতিটা বাড়ায়। সুতরাং প্রথমে প্যানিক হওয়া যাবে না। আপনার কাছে হয়তো পানি আছে, আপনি পানি ঢেলে ফেলেন শরীরে, আগুনটা নিভে যাওয়ার সম্পূর্ণ একটা সুযোগ থাকে ছোট আকারে যদি থাকে। এখন পানি নেই, কি করবেন? সবচেয়ে ভালো কথা আমরা বলি যে শুয়ে পড়ে রোল করেন, গড়াগড়ি করেন। হ্যাঁ, তাতে হয় কি ওই পোড়া যেখানে আগুনটা ধরছে ওইটা যদি চাপা পড়ে যায়, বাতাসের অভাব হলে ওটা মুহূর্তের মধ্যে নিভে বন্ধ যাবে। হয়ে যাওয়ার বা নিভে যাওয়ার সম্পূর্ণ সুযোগ থাকতেছে। কিন্তু আপনি যখন ওই যে ভয় পেয়ে দৌড় দিলেন, আগুনটা তখন দাও দাও করে বেড়ে যায় বাতাস পেয়ে। হয়তো আমি ধরলাম যে আপনি নিভিয়ে ফেলতে পেরেছেন, ঠিক আছে, এখন কি করবেন? হাতে কিছু কিছু জায়গায় হয়তো পুড়ে গেছে, প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা বলি রানিং ট্যাপ ওয়াটার বা ঝর্ণা ছেড়ে দিবেন, দিয়ে ওখানে আপনার আক্রান্ত স্থানটা দিয়ে রাখবেন, মানে অনবরত পানি পড়বে। এটা আপনার আগুনে পোড়া বলতেছে। যদি গরম পানি পড়ে তাহলে কিন্তু আপনার আর গড়াগড়ি দেওয়ার কোনো দরকার নেই, না। ঠিক আছে। তখন আপনি যেটা করবেন, একটা পানির সোর্স, সেটা
রানিং ট্যাপ ওয়াটার হতে পারে বা ঝর্ণা হতে পারে, বাথরুমে যে ছেড়ে ওর নিচে আপনার আক্রান্ত স্থানটা ধরে রাখবেন। তাহলে কি হবে, এই যে পানিটার একটা ধারা আসতেছে, বাই দ্য ওয়ে আমরা কিন্তু নর্মাল টেম্পারেচার রানিং ট্যাপ ওয়াটার বলতে চাচ্ছি, আপনি ঠান্ডা পানি না, বা বরফ পানি এই জন্য আমি এটা উল্লেখ করতে চাচ্ছি যে আপনি নর্মাল টেম্পারেচারের ওয়াটার পানিটা দিচ্ছেন, তাহলে হচ্ছে পানিটা ওই অংশে যদি কোনো গরম তরল পদার্থ লেগেও থাকে, কারণ আমাদের রান্না করতে গিয়ে তরকারি, গরম তেল, গরম পানি পড়ে, আপনি যখন পানি ঢালতেছেন ওটা কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, কারণ এই গরম জিনিসটা যতক্ষণ আপনার শরীরের স্পর্শে থাকছে ততক্ষণ পর্যন্ত সে হিটটা ছাড়বে এবং সেই হিটে আপনার চামড়াটা আরো গভীর পর্যন্ত পুড়তে থাকবে। যখন আপনি রানিং ট্যাপ ওয়াটার দিলেন সে কিন্তু ধুয়ে নিয়ে চলে গেল, পানিটাকে ওখানে থাকতে দিল না, গরম যে অংশটা ছিল সেটা ঝোল হোক, তরকারি হোক, বা পায়েস হোক, দুধ হোক, পানি হোক, সেটা কিন্তু ধুয়ে নিয়ে গেল, প্লাস সে জায়গাটা কুল ডাউনও করলো। এতে সুবিধা হয় যে আপনার ওই জায়গায় যে এক্সট্রা হিট তৈরি হয়েছিল সেই হিটটা এই রানিং ওয়াটারটা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, ডিপ বার্ন হবে না, ডিপ বার্নার হওয়ার সুযোগ পেল না। অনেকে করে কি ওইখানে বরফ ধরে রাখে, ঠান্ডা পানি ঢালতে থাকে, ঠান্ডা পানি ঢাললে যেটা হয় আমাদের শরীরের ওই অংশে রক্ত চলাচল কমে আসবে, কমে আসলে পরবর্তীতে আবার রক্ত চলাচল আস্তে আস্তে অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা একটা সুপারফিশিয়াল হালকা পোড়া জায়গা ছিল ওটা অনেক সময় ডিপ হয়ে যায়। সুতরাং পানি ঢালুন, কিন্তু সাধারণ তাপমাত্রার পানি ঢালবেন। আরেকটা প্রশ্ন আমি সঙ্গত কারণে করতে চাই, সেটা হচ্ছে যে পুড়ে গেলে অনেকেই টুথপেস্ট, ডিম, আরো অনেক মজার জিনিস ব্যবহার করে, পোড়া স্থানে ব্যবহার করে, এটা কতটা যৌক্তিক? সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ। কারণ কি, মানুষ এটা অনেক ধারণা যে এটা হয়তো দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে নিয়ম হচ্ছে যে অংশটা পুড়ে গেছে এটাকে আগে পুরোপুরি পরিষ্কার করতে হবে। আমাদের দেশ বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে পোড়া রোগীর চিকিৎসা অন্তত এতটুকু পর্যায়ে আছে যে আশেপাশের অনেক দেশই আমাদের দেশের ট্রিটমেন্টের উপর এখন প্রশ্ন তোলার সাহস করে না। এটা আমি গর্ব করেই বলবো, আমাদের দেশে চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে আসতে পেরেছি, স্পেশালি পোড়া রোগীর চিকিৎসা। বিশ্বে মোটামুটি বিভিন্ন জায়গায় আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি ওয়েল অ্যাকসেপ্টেড। পোড়া রোগীর চিকিৎসা আমরা যেগুলো করছি এটার কারণও আছে যে বিভিন্ন জায়গায় আমাদের পোড়া রোগীর চিকিৎসা কেন অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা যদি আপনার প্রশ্ন আসতেই পারে যে আমরা তো এখনো এত উন্নত কোনো দেশ না, কিন্তু আমাদের পোড়া রোগীর চিকিৎসা ওরা কেন মেনে নিতে রাজি আছে। কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে রোগী পাচ্ছি, প্রচুর বার্নের রোগী, এবং এদের ট্রিটমেন্ট আমরা করে 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 এই এক্সপার্টিস তৈরি হয়ে গেছে আমি বলবো, এবং একটা বিশাল অ্যামাউন্টের রোগীরা খুব ভালো আছে। প্লাস আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন বার্ন সোসাইটি আছে, তাদের সাথে আমাদের দেশের প্লাস্টিক সার্জনদের রেগুলার কমিউনিকেশন আছে, আমাদের কাজগুলো তাদের সাথে শেয়ার হয়, যার কারণে আন্তর্জাতিকভাবেও আমাদের দেশের প্লাস্টিক সোসাইটি যা প্লাস্টিক সার্জনরা যারা আছেন, যারা বার্ন নিয়ে কাজ করেন, তাদের ট্রিটমেন্টের ব্যাপারে বহির্বিশ্বেও মোটামুটি ভালো একটা সুনাম আছে আমি বলবো। যেটা বলতে নিছিলাম শেষ হয়নি, যে টুথপেস্ট লাগাচ্ছে, হলুদ লাগাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ডিম, এগুলোতে কিন্তু কোনো উপকার হবে না, বরঞ্চ এগুলো ওই পোড়া জায়গাটা ইনফেকশন ডেকে আনে। আমরা মানে একদম উপজেলা লেভেল থেকে এই জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন লেভেল হাসপাতালে আমি কাজ করেছি, সরকারি লেভেলে, তো এই অভিজ্ঞতা আমার আছে। এবং সাধারণত এগুলো দিয়ে তারা মনে করে ঠিক হয়ে যাবে, এবং পরবর্তী 2-3 দিনে তারা কোনো ড্রেসিং করলো না, ক্লিন করলো না, বরং এই যে জিনিসগুলো তারা ব্যবহার করতেছে পোড়া স্থানে, এটা কিন্তু ময়লা টানে, এবং সেই ময়লার জন্য ওই জায়গাগুলো পুরো ইনফেক্টেড হয়ে আসে, যার কারণে হয় কি, যেটা আপনাকে বলছিলাম যে ঠান্ডা পানি ঢেলে যেমন আপনার নর্মাল একটা ঘাকে গভীর একটা ক্ষততে পরিণত করতে পারতেছে, ইনফেকশন করে সেম জিনিসটা তৈরি করছে। হয়তো দেখা যেত 2-4টা ড্রেসিং এ আমাদের ঠিক হয়ে যেত রোগীটা, সেটা আলটিমেটলি একটা অপারেশনে চলে আসতেছে। এটা কিন্তু আমাদের দেশের রোগীর যে অ্যামাউন্ট সেটাকেও বাড়িয়ে দেয়। সুতরাং এই ভুল ধারণাটা সরিয়ে দেওয়া উচিত যে পুড়ে গেছে আমি একটু টুথপেস্ট লাগালাম, একটু ডিম লাগালাম, অথবা অন্য একটা কিছু লাগিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেল, ব্যথা চলো না। আপনার উচিত অবশ্যই নিকটস্থ যে কোনো একজন প্লাস্টিক সার্জনের কাছে যাও, অথবা যে কোনো একটা বড় হাসপাতাল যাদের কাছে প্লাস্টিক ডিপার্টমেন্ট অথবা বার্নের আউটডোর অথবা ইমার্জেন্সি সেন্টার আছে, গেলে তারা ক্লিন করে সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েট একটা ড্রেসিং দিবে, যেটাতে হয়তো 2টা বা 3টা ড্রেসিং আপনি সুন্দরভাবে শুকিয়ে যাবে আপনার ঘা। কি চমৎকার! কিন্তু আমরা
অহরহ এই ভুলটা করে থাকি। হ্যাঁ, আপনি অবশ্যই। যে লাস্ট যে কথাটি বললেন এটা দিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার? পুড়ে গেলেই কি চিকিৎসকের কাছে যাওয়া দরকার? এক্ষেত্রে আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেশে পোড়া রোগীর ব্যাপারে সচেতনতা এবং জ্ঞান দুটোই পর্যাপ্ত কম আছে। আমরা অনেক ট্রিটমেন্টই আমরা ঘরোয়াভাবে করে ফেলি। হুম, পোড়া রোগীর ক্ষেত্রে আমি বলি যে যদি আপনার নিকটস্থ কাছাকাছি কেউ একজন থাকে তাহলে ওই মুহূর্তেই দেখাবেন। সেটা ছোট পোড়া হোক বা বড় বড় পোড়া হোক। পোড়াও। কারণ আপনি হয়তো জানেন না যে একটা যেমন সবাই বার্না ক্রিমটা ইউজ করে। বার্না, বার্নল বিভিন্ন নামে পাওয়া যায়। এই ক্রিমটা কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য। আমরা ডে 2 থেকে কিন্তু এটা এখন আর সাধারণত ব্যবহার করি না। আমরা যারা রেগুলার প্র্যাকটিসে আছি। তো আমরা পরবর্তীতে কিন্তু ক্রিম বদল করে ফেলি। কিন্তু ঘরোয়া যে চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে তাতে কিন্তু রোগীরা এই বার্না ক্রিমটাই 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন ব্যবহার করে যাচ্ছে। সুতরাং সে কিন্তু আমি যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট যেটা, সঠিক চিকিৎসা যেটা, সেটা কিন্তু নিল না। তো পরবর্তীতে তার যদি সে ক্ষতটা সমানভাবে না শুকায়, যদি টানতে থাকে অথবা ইনফেকশন হয়, ভোগান্তি কিন্তু রুগীটার। ভোগান্তি কিন্তু আমার না। রাইট। রুগীটা কষ্ট পাবে। আর যদি একটু বড় হয় তাহলে বিনা দ্বিধায় তখনই যাবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার একটু ছোট একটা ক্ষত হয়েছে বা ছোট অল্প একটু জায়গা পড়েছে, মলম লাগাইছি, ঠিক আছে, ঠিক হয়ে গেছেন, ঠিক হয়ে গেছেন। কিন্তু আপনার যদি 2 বা 3 দিনেও মনে হয় যে না, জিনিসটা শুকাচ্ছে না, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সাথে সাথে কাউকে দেখাবেন যিনি পোড়া রোগীর চিকিৎসা করেন। রাইট। যে কোনো চিকিৎসককে না, কারণ আমরা প্লাস্টিক সার্জনরা এক্সক্লুসিভলি পোড়া রোগীর চিকিৎসা করি, অন্যরা করেন না। সুতরাং আমরা আপনাকে যে চিকিৎসা দিব, যে ইনফরমেশন দিব, সেটা আরেকজনের সাথে কম্পারিজন করাটা বোকামি। পোড়া পরবর্তী সময়গুলোতে যে ক্ষত থাকে বা অনেক জায়গায় দাগ হয়ে যায় হ্যাঁ, বা অনেকের শক্ত হয়ে যায়, রাইট। মানে তার দেখা গেলো যে হাতের মুভমেন্ট আমরা যেটা বলি পোস্ট বার্ন কন্ট্রাকচার। তো এই ক্ষেত্রে আপনাদের কি চিকিৎসা রয়েছে আসলে? পোড়া রোগীর ক্ষেত্রে পোড়াটা যদি ঠিকমতো শুকিয়ে যায়, সেখানে যদি আমার অপারেশন না লাগে, যদি ইনফেকশন না হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণত এই টানগুলো কম আসে। কিন্তু যদি অনেকে এগুলোকে রেগুলার ড্রেসিং করে করে শুকায়, তখন কিন্তু এই জায়গায় একটু টান টান ভাব আসার সুযোগ আছে। আমাদের দেশে সাধারণত টান এসে স্টাবলিশড হওয়ার পরে আমাদের কাছে মানুষজন আসে। কিন্তু উচিত হচ্ছে যখনই টান ভাব আসতে নেয় তখনই দেখানো, কারণ সময় থাকতে চিকিৎসা করলে কিন্তু উপকারটা বেশি হবে, তাই না? এখানে যেটা হয় আমি বলি যে পোড়ার পরবর্তীতে আমরা সাধারণত সাজেস্ট করে থাকি আমাদের রোগীদেরকে, যে পরামর্শ দেই যে আপনি রেগুলার, আমরা বলে দিই যে একটু রেগুলার ফলো আপ করবেন। যদি রেগুলার ফলো আপ করা হয় তাহলে যেটা হয় যে আমি বলবো যে রোগীর এই যে টান ভাবটা তৈরি হচ্ছে এটা কিন্তু আটকানো সম্ভব। রাইট। কিন্তু পারিবারিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, অথবা দূরত্ব যে কারণেই হয়ে থাকুক, অথবা অবহেলাই হোক, আমাদের দেশের রোগীরা অনেক পরে আমাদের কাছে আসেন, ফলো আপ সহজে করতে চান না। ফলাফল যেটা হয়, ফলো আপটা না করার জন্য পরবর্তীতে নতুন একটা অপারেশনের জন্য সে আমার চেম্বারের দ্বারে এসে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু মানুষ আছে, আমি কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে, যে কিছু কিছু মানুষ আছে তারা রেগুলার 1 মাস 2 মাস 3 মাস পর পর এসে আমাকে দেখে যায় যে স্যার এখন ঠিক আছে, হ্যাঁ আর কোনো কিছু যোগ করব, এই সাজেশনগুলো তারা আমাদের থেকে, এবং আমি দেখেছি তা সেই রোগীগুলো কিন্তু সাফারার অনেক অনেক কম। রাইট। আর যে দাগ থাকে, যে আমরা কিলোয়েড বলি বা অন্যান্য দাগ তৈরি হয়, দাগ দু রকম আছে, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি। একটা হচ্ছে সাদা সাদা ভাব থেকে যায়, তো এগুলো আমরা বলি যে 6 মাস থেকে 1 বছর সময়ে চামড়ায় নতুন করে পিগমেন্টেশন চলে আসে বা মেলানিন ফর্মেশন শুরু করে। তো মেলানিন তৈরি হলে চামড়াটায় আগের চামড়ার কাছাকাছি রঙে চলে আসবে, বাট একদম হুবহু সেম হতে বহু বছর লাগে, ওটা 15-20 বছর উপর চলে যায় কারো কারো ক্ষেত্রে। সুতরাং ওখানে একটু একটু ছোপ ছোপ আলাদা ভাব থাকতে পারে, যেটা দেখে মনে হবে যে এখানে হয়তো কিছু একটা হয়েছিল। আরেকটা জিনিস বলছে যে কেলোয়েড বা হাইপারট্রফিক স্কার, এটা হয় সাধারণত ওই যে পোস্ট বার্ন কেয়ারটা যদি আমরা কম নেই, ওই টানটা তৈরি হয়, শক্ত হয়, হয়ে উঁচু হতে থাকে, চুলকায়, ব্যথা করে, কোনো একটা জয়েন্টের মুভমেন্ট আটকে যায়, ঠিক আছে? তো এইগুলোর ক্ষেত্রে স্পেসিফিক আলাদা ট্রিটমেন্ট আছে, এটা আমরা বলি যে পোস্ট বার্ন কেয়ার, ওই অংশে যেতে হয়। কিন্তু সাধারণত যেটা বললাম যে অবহেলা হোক বা
আলসেমি হোক, যেটাই হোক, রোগীরা আসতে চায় না। তো ওনারা এরকম হাইপারট্রফিক স্কার বা কেলোয়েড তৈরি করে নিয়ে তারপর আসেন। তো এগুলোর বেশ কিছু চিকিৎসা আছে, কিন্তু এগুলো সবগুলো কিন্তু অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা। অর্থাৎ সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড় আমরা বলতে পারি। অবশ্যই, কেন নয়? হ্যাঁ, বর্তমান সময়ে লাইপোসেকশন, টার্মিটাক বা ফ্যাট গ্রাফটিং, ব্রেস্ট সার্জারি, রাইনোপ্লাস্টি, এই চিকিৎসাগুলোর ব্যাপারে কিন্তু মানুষের আগ্রহ বাড়ছে। এবং আমি যদি বলি যে এগুলো কি আসলেই শুধু সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় নাকি চিকিৎসার একটি পার্ট আসলে এটা? এগুলো আমাদের দেশে না, বহির্বিশ্বে অনেক জায়গাতেই মানুষ প্রয়োজন বলবো কম, সৌন্দর্য বৃদ্ধির জন্য মূলত করে থাকেন। তবে কিছু কিছু অপারেশন আছে যেগুলো সৌন্দর্য বর্ধন ছাড়াও করতে হয়। যেমন রাইনোপ্লাস্টি আমরা স্বাভাবিকভাবে বলি যে নাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা করছি। হুম। আমাদের দেশে ইয়াং জেনারেশন অনেকেই নাকটা একটু খাড়া করা দরকার, বা একটু উঁচু হয়ে রয়েছে এটাকে সমান করা দরকার, আমার নাকটা মোটা লাগে একটু চিকন করে দেন, এগুলো কতগুলো কনসেপ্ট থাকে। তো এগুলো আমরা বলি সম্পূর্ণ অ্যাস্থেটিক বা বিউটিশিয়ান, মানে বিউটিফিকেশনের জন্য। কিন্তু কিছু কিছু আছে, যেমন আমি একটা রোগীর রাইনোপ্লাস্টি করছিলাম, এটা রিকনস্ট্রাকটিভ রাইনোপ্লাস্টি হিসেবে আমি বলি, যে ওনার একটা অ্যাক্সিডেন্টে ওনার নাক পুরো গুঁড়ো হয়ে গেছিল। নাকের আমরা যেটা বলি যে এই অংশটা, এটাকে বলি ব্রিজ অফ দ্য নোজ, এই পুরো ব্রিজটাই ছিল না। অনেকে নাকের পাটাও বলে থাকে, পাটা বলে এটা আর কি। তো এই ব্রিজটা পুরোটাই ভেঙে গিয়েছিল। পরবর্তীতে আমরা রিকনস্ট্রাকশন করে পুরো নাকটাকে আবার সুন্দর করে তৈরি করেছিলাম। তো ওটা কিন্তু তার প্রয়োজন, চিকিৎসারই একটা অংশ, কিন্তু এটা এখানে কিন্তু সৌন্দর্য বর্ধনের না, কিছু এটা সৌন্দর্য না, এটা তার প্রয়োজন ছিল। অবশ্যই। সো এটা হচ্ছে চিকিৎসার বিষয়। এটা হয়তো আমরা 10% করার সুযোগ পাই। যেমন মনে করেন অনেকের জন্মগতভাবে কান কিন্তু ছোট থাকে হুম। বা সম্পূর্ণ তৈরি হয় না, তাদের কান তৈরি করতে হয়। সেটা কিন্তু প্রয়োজনও আছে, আবার সৌন্দর্যও আছে। Right. সো সৌন্দর্য হচ্ছে একটু বড় অংশ যাচ্ছে আমাদের যে অ্যাস্থেটিক প্রসিডিউরগুলো, টামিটাক বা ব্রেস্টের অপারেশন। ব্রেস্টে যদি আপনি জানেন, ব্রেস্টে তো হচ্ছে ক্যান্সারও হয়, সেটা অপারেশন করতে হয়। ফাইব্রয়েডের মতো নন ক্যান্সারাস টিউমার আছে, সেগুলোর অপারেশন করতে হয়। তো অনেক সময় অ্যাবসেস হয়ে থাকে, অনেক কিছুই করতে হয়। তো এইসব ক্ষেত্রে বলবো যে যতগুলো আছে, কিছু অংশ প্রত্যেকটা আমাদের প্রয়োজন, আর একটা বড় অংশই কিন্তু আমাদের দেশে সাম্প্রতিক সময়ে মানুষ সৌন্দর্যের জন্য করছে। লাইপোসেকশন নিয়ে সবচেয়ে ভুল ধারণাটা কি পোষণ করে মানুষ? এটা কি শুধুমাত্র ওজন কমানোর চিকিৎসা? মূলত ওজন কমানোর জন্যই করা হয়ে থাকে, এবং স্পেশালি এটা আমরা এক্সক্লুসিভলি ওজন কমানোর জন্যই করি। মানুষের ধারণা যে লাইপোসাকশন যে আমরা এটা করব, এটা মনে হয় পেটের ভিতরেও চলে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে চাই, মানে আমি খুব কমনলি এটা ফেস করেছি প্রবলেমটা, যে লাইপোসাকশন আমরা যেটা করি সেটা কিন্তু চামড়া এবং পেটের ভিতরে যে অংশটা রয়েছে এর মাঝখানে যে চর্বি জমে এই অংশে কাজ করি, পেটের ভিতরে কিন্তু আমরা ঢুকি না। যার কারণে যদি অল্প লাইপোসাকশন করা লাগে, এটা অনেক সময় আমরা লোকাল দিয়ে করতে পারি। আমি বলবো যে লাইপোসাকশন মূলত সৌন্দর্য, এখানে আসলে অন্য কোনো প্রয়োজন খুঁজে বের করা কষ্টকর। ওজন কমে কি? ওজন অল্প কমবে। লাইপোসাকশন করে আপনার সব ওজন কমে যায় তা না। লাইপোসাকশন মূলত বডি কন্টিউরটা, বডি শেপটাকে রিফর্ম করতে সাহায্য করে। এটাতে পুরো দমে ওজন কমাতে চাইলে আসলে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন, আরো কিছু কাজ করতে হবে। টামিটাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি জি, কারা করতে পারবেন, কারা পারবেন না? টামিটাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি সাধারণত এখানে কিন্তু এই প্রক্রিয়াটা বা এই সার্জারিটাতে কিন্তু অনেকগুলো ধাপ আছে। ধাপ বলতে কি অনেকগুলো ভ্যারাইটি বলবো আমি, ধাপ না। যেমন শুধু লাইপোসাকশন করা যায়, শুধু অ্যাবডোমিনোপ্লাস্টি করা যায়, আবার লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি করা যায়। এটা পেশেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী। এখন একজন মানুষ করতে চাচ্ছেন, উনি যদি এক্সেস অবেসিটির জন্য করতে চান, সেক্ষেত্রে হয়তো 1 ধাপে 2 ধাপে বিভিন্নভাবে বিভিন্ন স্টেজে করা যায়। তো সেক্ষেত্রে ওইটা আপনার বডি শেপটা ঠিক করতে পারবে। কিন্তু এক্ষেত্রে আগে বের করে নেওয়া দরকার তার এত শরীরে বাড়তি মেদ থেকে আসে। তার যদি কোনো অসুখ থেকে থাকে, উচিত প্রথমে অসুখটাকে কারেকশন করা। না হলে আমি যে লাইপোসাকশন করে যার চর্বিটা কমাবো, সেটা কিন্তু আবার আসবে। আবার মেন্টালি মোটিভেশনের দরকার আছে। আমি তাকে লাইপোসাকশন বা অ্যাবডোমিনোপ্লাস্টি করে দিলাম, তাকে একটু স্লিম করে দিলাম, বডি শেপটা ইমপ্রুভ করে দিলাম, সে নতুন উদ্যমে আবার খাওয়া শুরু করলো, তাহলে লাভ কি? সো লাইফস্টাইল মডিফিকেশন এবং মেন্টালি কিছু ডিটারমিনেশন থাকে। আমাদের অনেক সিনিয়র সার্জনরা বলতেন যে আগে রোগীকে কিছু দিনের জন্য ঘুরতে দাও, ঘুরে তাকে আগে
ডিটারমাইন্ড হতে দাও, সে করে দেওয়ার পর তার শরীরের এই কন্ডিশনটা মেনটেন করবে। না হলে হবে যে আমি করে দিলাম, করে দেওয়ার পর সে আবার খাওয়া দাওয়া করে মোটা হবে, আবার করবে। তো আমাদের দেশে এই ব্যাপারটা এনশিওর করতে পারলে আমি বলি আউটকাম ভালো। আর আরেকটা বিষয় বলতে চাই যে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টিটা করতে চান। তো সেক্ষেত্রে পরিবার যদি কমপ্লিট হয়ে থাকে, মানে বেবি নেওয়া যদি কমপ্লিট হয়, তারপরেই অ্যাবডোমিনোপ্লাস্টিটা করা উচিত। না হলে একবার করে দেওয়ার পর যদি আবার বেবি নেন, তাহলে কিন্তু পেটটা আবার লুজ হয়ে যাবে। সেক্ষেত্রে টামি টাক করে কোনো বেনিফিট হয় না। এই জন্য রোগীর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেগুলো দেখে যাচাই করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা এই কাজগুলোতে যেয়ে থাকি। ব্রেস্ট সার্জারি কত ধরনের হয়? আসলে অনেক ধরনের আছে, ক্লাসিফিকেশন করলে বিভিন্ন ধরনের যেতে পারবেন। ছোট হতে পারে, বড় হতে পারে, এছাড়া অঙ্কোলজিক্যাল বা ক্যান্সার হতে পারে, নন ক্যান্সার হতে পারে, রিকনস্ট্রাকটিভ হতে পারে, অ্যাস্থেটিক হতে পারে। মানে এটা আসলে কোন আসপেক্ট থেকে দেখা হবে তার উপরে। আমি যদি ধরি যে অনেকেই আছে যে ব্রেস্টটা অনেক ছোট, হ্যাঁ, দেখতে অসুন্দর লাগে, অনেকেই হীনমন্যতায় ভোগেন, তারা চাচ্ছেন যে তাদের ব্রেস্টটা স্বাভাবিক করতে বা তুলনায় একটু বড় পসিবল। করতে। হ্যাঁ হ্যাঁ, এটাকে কিভাবে আপনার কারেকশন করেন? কি সার্জারি রয়েছে? যাদের এটা থাকে যে অনেকের ক্ষেত্রে যে ব্রেস্ট ওয়েল ডেভেলপড না, আমরা এভাবে বলি, হুম, পুরলি ডেভেলপড অর নট অ্যাডিকুয়েট, যেভাবেই হয়ে বলা হোক, যে আমার ব্রেস্টটা এনলার্জমেন্ট দরকার আছে, সেই ক্ষেত্রে এনলার্জমেন্ট কয়েকটা ভাবে করা যেতে পারে। যদি অল্প প্রয়োজন হয়ে থাকে, যে অল্প পরিমাণ বাড়ালেই ঠিক হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফ্যাট গ্রাফট করা যেতে পারে। তার শরীরে এক জায়গা থেকে চর্বি নিয়ে আমরা ওখানে বসাতে পারি, প্রতিস্থাপন, যেটা ফ্যাট ট্রান্সফার ও ফ্যাট গ্রাফট করা। এছাড়া অনেকের দেখা যায় যে না, একটু বড় অ্যামাউন্ট লাগবে, সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি ইমপ্লান্ট করতে, ব্রেস্ট ইমপ্লান্ট করতে। সেক্ষেত্রে কিন্তু সে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবে। ডিপেন্ড করতেছে তার কতটুকু প্রয়োজন। বিপরীতটা যদি হয় যে অনেক বেশি অনেক বড় হয়ে গেছে, ব্রেস্ট, সেটাকে ছোট করার কি উপায় রয়েছে? সাধারণত আমাদের দেশে মেয়েদের আমি বলবো যে বডি স্ট্রাকচার ইউজুয়ালি খুবই ভালো। উপমহাদেশে আমি বলবো আমাদের দেশের মেয়েদের ফিজিক্যাল স্ট্রাকচার খুবই ভালো। জি। আমরা হয়তো 2 to 5% ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি যে ব্রেস্ট আন্ডার ডেভেলপড হুম। অর হাইপারপ্লাসিয়া বা ওভার ডেভেলপড হয়ে গিয়েছে। তো ওভার ডেভেলপমেন্টের কেসগুলো আমাদের কাছে সাধারণত আসে ইয়াং ফিমেলে, সেটা ডিউরিং পিউবার্টিতে, যে আমরা বলি বয়ঃসন্ধিকালে যে হরমোনের রেসপন্স থাকে, সেটা যদি কারো কারো শরীরে বেশি হয় সেক্ষেত্রে হতে পারে। এছাড়া বিভিন্ন আরো কয়েকটা কারণ রয়েছে। তো বড় হয়ে গেলে সাধারণত কমপ্লেন যেটা হয়, ব্রেস্টের জন্য শোল্ডারে পেইন করে, এবং আরেকটা জিনিস আছে, একটু সোশ্যাল ডিসকমফোর্ট ফিল করে অনেকে। তো যদি বড় হয়ে যায় সেক্ষেত্রেও ছোট করার সুযোগ রয়েছে। ব্রেস্ট ক্যান্সার জি, যাদের হয়, অনেক সময় ব্রেস্ট কেটে ফেলতে হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ করার সার্জারি সুযোগ অবশ্যই আছে। কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার যদি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় পুরো ব্রেস্ট আমাদের ফেলে দিতে হয়। হুম, তো এখানে যদি আমরা ফেলে দিলে, এখানে কয়েকটা ধাপ আছে, যে তার ক্যান্সারটা কোন স্টেজে রয়েছে, কতটুকু ছড়িয়েছে, এই মুহূর্তে যে অপারেশনটা করে তার পুরো ব্রেস্ট ফেলে দেওয়া হলো, তাতে পুরোটা ক্যান্সার মুক্ত হয়েছে কিনা, এরকম কতগুলো প্রশ্ন থাকে, হুম। যেগুলো অনুযায়ী এটা করা যায়। অনেক সময় দেখা যায় যখন অপারেশন করে ব্রেস্টটা ফেলে দেওয়া হচ্ছে, ওই সময় ব্রেস্টটা নতুন করে রিকনস্ট্রাকশন করা হয়। আবার অনেক সময় অপারেশন করে কিছু ফলাফল নিয়ে কিছু রিপোর্ট করার পরে সেকেন্ড স্টেজে ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা সম্ভব। যদি দেখা যায় যে অল্প একটু ফেলতে হয়েছে, সেক্ষেত্রে হয়তো ছোটখাটো কিছু কাজ করলে হয়। কখনো কখনো পুরো ব্রেস্ট যখন আমরা ফেলে দিই, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের অন্য একটি অংশ থেকে আমরা ব্রেস্টের কাছাকাছি তো কোনো টিস্যু আনতে হবে, যার কারণে অন্য একটা অংশ থেকে হয়তো স্কিন, সেটার সাথে কিছু ফ্যাট এবং অনেক সময় একটা মাসল সহ নিয়ে আসি, এনে ব্রেস্টের একটা শেপ তৈরি করে দেই, এবং পরবর্তীতে কিন্তু নিপলটা আবার তৈরি করতে হয়। ওটারও বিভিন্ন টেকনিক আছে। তবে চেষ্টা করা হয় দুইটা ব্রেস্টের শেপ যাতে মোটামুটি কাছাকাছি থাকে, না হলে একজন নারীর জন্য এটা একটা বড় মেন্টাল ট্রমা। পুরুষের ব্রেস্ট নিয়ে একটু কথা বলতে চাই। অনেক সময় পুরুষের ব্রেস্ট নারীদের মতো বড় থাকে, এবং তাদের জন্য আসলে কি সার্জারি রয়েছে? পুরুষদের যদি কখনো ব্রেস্ট তৈরি হয়, এটাকে আমরা আমাদের ভাষায় না, এটা জেনারেল সার্জারি বা সার্জারি ফ্যাকাল্টির ভাষায় বলতে হবে, গাইনোকোমেশিয়া বলে থাকি আমরা। পুরুষদের যদি ব্রেস্ট তৈরি হয়,
তাহলে সেক্ষেত্রে এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা বড় কারণ হচ্ছে কোনো কারণ নেই। কোনো কারণ নেই। হ্যাঁ, এখনো বের করা হয়নি। Etiology এরকম unknown. ইটিওলজি আননোন এরকম একটা জিনিস আসছে। কিন্তু সাধারণত আমরা বলি হরমোনাল ইনফ্লো বা পিটুইটারি টিউমার বা বিভিন্ন কারণে, অথবা লিভার ডিজিজ, লং টাইম কিছু মেডিসিন আছে, এরকম বিভিন্ন কারণ আছে যেগুলোর কারণে অনেক সময় ছেলেদের ব্রেস্ট ডেভেলপ করে। হুম, তো ছেলেদের তো শরীরে ব্রেস্টের কোনো প্রয়োজন নেই, সুতরাং যে জিনিসটা আপনার শরীরে প্রয়োজন, এই জিনিসটা যদি রয়ে যায় অবশ্যই এটা খারাপ একটা দিকে একটা না একটা সময় টার্ন করবে। সুতরাং অবশ্যই এটা ফেলে দিতে হবে, এখানে কোনো মাফ নেই। ফেলে দিতে হবে। হ্যাঁ, এবং এবং সেটার অপারেশন আমরা করে থাকি, এবং জেনারেল সার্জারি অনেক স্কিলড সার্জনরা করেন। এই গাইনোকোমেশিয়ার যে অপারেশনটা, এটা দুইভাবে করা যেতে পারে। লাইপোসাকশন করে কমায় নিয়ে এসে আমরা গ্ল্যান্ডের যে অল্প একটু অংশ থেকে ছোট্ট একটা ইনসিশন দিয়ে ফেলি, আবার পুরো ব্রেস্টেরই সব টিস্যু এবং গ্ল্যান্ড সম্পূর্ণ এক ইনসিশন দিয়ে বের করে নিয়ে ফেলে দেই। তবে আমাদের অপারেশনের টেকনিকটা ওভাবে থাকে যাতে বড় কোনো ক্ষত দাগ তৈরি হতে না পারে, চেষ্টা করি ওভাবে করতে। আচ্ছা, দাগ নিয়ে যেতে বললেন, ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে দাগ অনেকেই ভয় পায় যে আমার দাগ থেকে যাবে বা দেখা যাবে, এই দাগগুলো কি থেকে যায়? অপারেশন হবে, কোনো দাগ থাকবে না, আমি বলবো এটা কবিরাজি কথা। ঠিক আছে, আপনাকে রিজনেবলি চিন্তা করতে হবে। আজকেও আমি একজনকে এই জিনিসটা বুঝাতে গিয়ে বলেছিলাম যে একটা পিরিচ যদি ভেঙে যায় বা একটা প্লেট ভেঙে গেছে, আপনি প্রতিটা পার্ট সবচেয়ে ভালো আঠা দিয়ে সুন্দর করে জোড়া দিলেন, তারপর প্লেটটার দিকে তাকালে কি ভাঙা দাগগুলো চোখে পড়বে না? পড়বে। খুব ভালো করে মিশালে হয়তো চিকন একটা চুলের মতো হলেও একটা থাকবে। ঠিক একই রকম ভাবে আপনার শরীরে আমি একটা জায়গায় কাটবো, কাটার পর যখন ওই অংশটাকে আমি খুব ভালো করে মিলিয়ে দিব, ওখানে চিকন একটা দাগ হলে থাকবে। আমরা করি মিনিমাল স্কার সার্জারি, যেখানে স্কার হতে দিব না, কিন্তু স্কার হবে না এই গ্যারান্টি দেওয়া এইটা যাবে না। গ্যারান্টি দেওয়া যায় না, কারণ এখানে আরো কতগুলো ফ্যাক্টর আছে। হিউম্যান বডি রেসপন্সেরও একটা ব্যাপার আছে। হুম, একই অপারেশন একই পদ্ধতিতে একই সার্জন করলেন, কারো স্কারই হইল না, একদম মিশে গেছে, চোখে পড়ে না, আরেকজন একটু মোটা একটা দাগ হয়ে গেছে। এটা বডি টিস্যু রেসপন্সের ব্যাপার আছে। তবে আমরা চেষ্টা করি তার বডি টিস্যু অনুযায়ী ওইভাবে ক্লোজারগুলো করতে যাতে দাগ না হয়। স্পেশালি মেয়েরা ব্রেস্টে দাগ থাকলে, যেহেতু আমি বলবো যে মেয়েদের মোস্ট অ্যাট্রাকটিভ বডি পার্টের ভিতর ব্রেস্ট, সো ওখানে যদি একটা দাগ থাকে, আমি বলি দাগটা ব্রেস্টে না, তার মাথার ভিতরে ঢুকে যায়। রাইট। তো স্বাভাবিকভাবে আমাদের চেষ্টা থাকে যদি অ্যাস্থেটিক পারপাস থাকে, ডেফিনেটলি সময় দিয়ে ধীরে সুস্থে কাজটা করে দেওয়া যাতে খুব ভালো একটা আউটকাম পাওয়া যায়। রাইনোপ্লাস্টি নিয়ে একটু কথা বলতে চাই। জি, রাইনোপ্লাস্টি আসলে উত্তম ক্যান্ডিডেট কারা 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 এটি করতে পারেন? আমার দৃষ্টিতে যদি বলেন, উত্তম ক্যান্ডিডেট হচ্ছে যাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, অথবা আসলেই নাকের শেপটা মানে স্বাভাবিকের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে রয়েছে। কারো কারো নাক বাঁকা থাকে, কারো কারো নাকে এখানে মাঝখানটা এরকম উঁচু হাম্প হয়ে থাকে, ঠিক আছে, মানে কুজের মতো একটা উঁচু ভাব থাকে। এসব ক্ষেত্রে আপনারা করতে পারেন, কিন্তু আপনার নাক সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু একটু খাড়া করব, একটু লম্বা করব, একটু, মানে এগুলো হচ্ছে আমি বলি অ্যাস্থেটিক চাহিদা। একটা জিনিস মাথায় রাখা উচিত, আপনি যেটা চাচ্ছেন এটা আদৌ আপনার ফেসের সাথে বা অন্য প্রসিডিউর হলে আপনার শরীরের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা মাথায় রেখে করা উচিত। এর আগে আমরা যতগুলো সার্জারির কথা বললাম, টামিটাক, লাইপোসাকশন বা ফ্যাট গ্রাফটিং, এই যে সার্জারিগুলোর কথা বললাম, এই সার্জারিগুলো করার পরে জি, রোগীরা সবচেয়ে কোন ভুলগুলো বেশি করে? আমাদের দেশে যেটা হয় যে কমন একটা প্র্যাকটিস, যে তাকে আমরা একটা ডিসচার্জ পেপারে কিছু অ্যাডভাইস এবং ট্রিটমেন্ট লিখে দিই, হুম, ওটা মানুষ ঠিক মতো করে পড়ে না। মানে ওই জায়গাটায় আবার ফোন করবে অথবা যোগাযোগ করবে, আচ্ছা আমি এখন কি করব। হুম, তো আপনাকে একটা কাগজ দেওয়া হয়েছে যেখানে আপনি কি কি ওষুধ খাবেন, কয় বেলা খাবেন, আপনি কি কি করবেন, কি কি করবেন না উল্লেখ করা আছে। হুম, আমরা ওই জায়গায় সবচেয়ে বড় অবহেলাটা করি, আমরা ওটা পড়ার সময় নেই। আচ্ছা, ঠিক আছে, এখন আগে কথা বলতো যে ডাক্তার হাতের লেখা খারাপ, হুম, এই জন্য বোঝায় না। এখন তো প্রিন্টেড করে দেওয়া হচ্ছে, এখন পড়তে সমস্যা কি, তাই না? আচ্ছা, এই জন্য আমি বলবো যে আমরা সচেতন, কিন্তু কিছু কিছু জায়গায় একটু উদাসীনও আছি। আপনার একটা অপারেশন হয়েছে, তবে এখন আগে যেটা আমরা বেশি ফেস করতাম যে ফলো আপে আসতে চাইতো না, এখন মানুষজন ফলো আপ করছে, এবং ফলো আপের পাশাপাশি তাদেরকে যে অ্যাডভাইসগুলা আমরা কষ্ট করে হলেও মুখে একবার বলে দিই, এগুলো দেখছে। তো তারপরও হয় কি যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি ব্যক্তিগতভাবে ফেস করেছি বা আমি আমার কলিগদের থেকেও পেয়েছি,
সেটা হচ্ছে রোগীরা একটা চিন্তা করে আর বাস্তব আরেকটা। এই দুইটার মাঝখানে সেতু বন্ধন না করে অপারেশন করতে হয় না। এসে আশা করছে যে তাকে এই ট্রিটমেন্ট দেওয়ার পর সে ক্যাটরিনা কাইফ হয়ে যাবে। বাস্তবে তো এটা হবে না। আপনাকে আপনার যে কন্ডিশন আছে সেটাকে আমি জাজ করে আপনার বডি শেপের সাথে কোনটা যাবে সে অনুযায়ী আপনাকে আমি একটা সাজেস্ট করব। আপনি যদি আমাকে বলেন না আমার এটা করে দিতে হবে, আমি বলবো আমি করব না। আমি সাধারণত আমার যদি পছন্দ না হয় বা আমি আমার রোগীদের বলি যে এটা আপনার ফেসের সাথে ভালো হবে না বা এটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট করবে না, আপনি অন্য অপশন চয়েস করেন। কারণ উনি হয়তো একজনকে দেখছেন কিন্তু তার বডি স্ট্রাকচার আর তার তো সেম নাও হতে পারে, করলেই সুন্দর লাগবে কি জরুরি না। তো এই জন্য এখানে বলতে হয়, বুঝাতে হয়। যদি এই জিনিসটা তারা বুঝে যে আমার বাস্তবতা এবং আমার স্বপ্ন দুটার মাঝখানে কতটুকু সামঞ্জস্য আছে, যদি সামঞ্জস্য থাকে রোগী খুব খুশি থাকে। কিন্তু কারো কারো চাওয়া সেটা বাস্তবতা আর স্বপ্ন দুটার মাঝখানে গ্যাপটা থাকে অনেক বড়, ওখানে কোনো সামঞ্জস্য বা সেতু বন্ধন করা সম্ভব না। তো এই ধরনের রোগীদের আমরা করি না অপারেশন। আচ্ছা, ফ্যাট গ্যাপ কিংবা আপনি লাইপোসেকশন বা টার্মি ট্র্যাক করার পরে আপনি দেখলেন যে আপনি যখন ফলো আপে গেলেন কেবিনে দেখলেন যে রোগী এক প্লেট বিরিয়ানি নিয়ে বসে আছে খাচ্ছে, বা সে বাসায় গিয়েও এটা খাবে, বা হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কি বলেন? সেই ক্ষেত্রে আমরা বলি যে দেখেন কষ্ট করে অপারেশন করালেন, টাকাটাও তো আপনি খরচ করলেন, কিন্তু লাভ কি হবে? এই জন্য বললাম না, কিছু কিছু জিনিস আমরা আগে থেকে মোটিভেটেড করতে হয় বা তার ওই ডেডিকেশনটা আমাকে দেখতে হয় যে সে আদৌ এই কাজগুলো ঠিকঠাক মতো করবে কিনা। কারণ আমি যেটা বললাম যে আপনার পেটটাকে আমি সমান করে দিলাম, আপনি বসে বসে বিরিয়ানি কাচ্চি খাচ্ছেন, ভাই থেকে নিয়ে আসলেন 2 প্লেট কাচ্চি মেরে দিলেন, তাহলে তো আপনার বডিতে যে ইনফ্লো আছে চর্বির, এটা কি কমবে না। সুতরাং আপনাকে শুধু এইটুকু না, লাইফস্টাইল মডিফিকেশনও লাগবে। আপনি একটা কাঙ্ক্ষিত স্বপ্ন আছে আপনার, আপনি শারীরিকভাবে এই সৌন্দর্যটা অ্যাভেইল করতে চান, সেটার পিছনে এফোর্ট দিতে হবে, ডেডিকেশন থাকতে হবে। মানে আমি তো আর জাদুকর না, একটা তুড়ি দিলাম ঠিক হয়ে গেল। আপনার মতো আপনি আবার যা মনে চাই সেভাবে লাইফস্টাইল লিড করবেন, কিছুদিন পর সে আবার বলবেন আবার করে দেন। এটা আমাদের কাছেও বিরক্তিকর লাগে। মানে একই রোগীর বারবার একই কাজ করতে আমরা খুব বিরক্ত হই, কারণ এতে আমাদের কাছে তখন মনে কি এই রোগীটার প্রতি আমাদের আগ্রহ, সিনসিয়ারিটি সবকিছু আস্তে আস্তে কমতে শুরু করে, কারণ সে তো তার নিজের সম্পর্কে সচেতন না এবং আমরা চেষ্টা করি রোগীটাকে ছেড়ে দিতে। প্লাস্টিক সার্জারি নিয়ে আসলে মানুষ কি কি ভুল ধারণা পোষণ করে? যেমন আমি শুরুতে কয়েকটির কথা বলেছিলাম যে এটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য, এটা ধনী মানুষদের জন্য, এটা একেবারে চেয়ার একবারেই বদলে যাবে, বা এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা চিকিৎসা। আর কি মানে এই টাইপের কি কি আমি একটা একটা ভুল করে ধারণা ভেঙে দিই। পোষণ করেন? প্রথম কথা হচ্ছে যে প্লাস্টিক সার্জারি ভুল ধারণা বললাম না, মানুষ জানেই না আমরা কি কি করি। এখন আসে যে জানে শুধু অ্যাস্থেটিক সার্জারিটা, এটাই স্বাভাবিক। তো অ্যাস্থেটিক সার্জারিতে আমি যদি বলি যে মানুষ হচ্ছে খুব এক্সপেন্সিভ অপারেশন, শুধুমাত্র বড় লোকরাই করবে না। প্লাস্টিক সার্জারিতে অ্যাস্থেটিক বা যেটা সৌন্দর্য বৃদ্ধি, এক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ, এটা কিন্তু আপনার জীবনযাত্রার জন্য বা লাইফ বেঁচে থাকার জন্য খুব জরুরি কিছু না। আপনি এখান থেকে মনে করেন যে আপনি এখান থেকে বনানী যাবেন, আপনি রিক্সা দিয়েও যেতে পারেন, ঠিক আছে, আপনি একটা মার্সিডিজেও যেতে পারেন, রাইট। আপনার প্রয়োজন দুটাতেই মিটবে। এখন আপনার মনে হয়েছে যে আমি রিক্সায় যাব না, আমি মার্সিডিজে একদম আরাম করে যাব, আপনাকে খরচটা বেশি করতে হচ্ছে না? হ্যাঁ। সুতরাং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরাও খরচ কমায় দেই। কিন্তু কেউ যদি জাস্ট শখের, মানে আমরা যে সৌন্দর্য পিপাসার জন্য আসে, সেক্ষেত্রে আমরা বলি একটু খরচ তো করতে হবে। আপনি তো সৌন্দর্য চাচ্ছেন, ইটস ওয়ান কাইন্ড অফ লাক্সারি। সো লাক্সারির জন্য স্পেন্ড করতে হয়। লাক্সারি ইজ নেভার ফ্রি অফ কস্ট। বাট যেটা বেসিক নিড, সেক্ষেত্রে আমি একজন মানুষ হিসেবে আপনার ব্যাপারটা কনসিডার করতে রাজি আছি। তারপর এই যে বললেন না যে শুধু বড় লোকদের, এই যে বললাম না, যদি ওরকম প্রয়োজন হয় আমরা কমাই দিয়ে করে দিই, ঠিক আছে। তারপর খুব জটিল প্রক্রিয়া, 8-10টা সার্জারি থেকে প্লাস্টিক সার্জারি অনেক ডেলিকেটেড, অনেক স্পেশালাইজড, অনেক ক্যালকুলেটিভ
একটা ডিফারেন্ট টাইপ অফ প্রসিডিউর। এখানে আমরা অনেক কিছু হিসাব করে পরিমিতভাবে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। এজন্য আমরা ধীরে সুস্থে অপারেশন করি। আমরা সার্জারিগুলো খুব র্যাপিডলি করে শেষ করে দিয়ে হেঁটে চলে যাই না। একটা ফলো আপ থাকে, এরা থাকে, পরবর্তীতে পোস্ট অপারেটিভ কেয়ারগুলো থাকে, অ্যাডভাইস থাকে, অনেক কিছু। এই কারণে আমি বলবো যে হ্যাঁ, একটু জটিলতা আছে, সেটা আপনার না, এটা আপনার আমার দুইজনের। এটা টিম হিসেবে থাকবো, আমি আপনার অপারেশন করব, আপনি আমার কথাগুলো মেনে চলবেন, বিভিন্ন সময় আপনি আমাকে দেখাবেন, আমি দেখে আপনাকে সাজেশন দিব। ইটস এ কোঅপারেটিভ টিম। বোথ সাইডের কোঅপারেশন থাকলে আউটকামটা সুন্দর হবে, তখন জটিল লাগবে না। আর যেহেতু আমরা সার্জারি ফ্যাকাল্টির একটা বিশেষায়িত একটা ব্রাঞ্চ, স্বাভাবিকভাবে আমাদের কাজগুলো অন্যদের থেকে একটু জটিল, একটু ডিফারেন্ট। এটার জন্য অনেকের বুঝতে কষ্ট হতে পারে। এই সার্জারিগুলো করলে আমার ক্যান্সার হবে, এটা কতটুকু সত্য? প্লাস্টিক সার্জারি করলে ক্যান্সার হবে, এটা সম্পূর্ণ ভুল। আমরা বরং ক্যান্সার দূর করার অপারেশনও আমরা করি, রাইট? সো ক্যান্সার হবে এটা আসলে ভুল ধারণা। বরং আমি বলবো স্কিনের ক্যান্সার, সফট টিস্যুর ক্যান্সার বা সার্কোমা, এগুলো আমরা অপারেশন করছি, করে ফেলে দিচ্ছি, দিয়ে ওই জায়গাটা, যেমন এই যে ব্রেস্টের ক্যান্সার ফেলে দিয়ে ব্রেস্টের রিকনস্ট্রাকশন করা লাগতেছে, বা স্কিনের কোনো একটা জায়গায় বড় একটা ক্যান্সার বা টিউমার হচ্ছে, সেটাকে ফেলে দিচ্ছি, দিয়ে আমরা কাভার করতেছি। অনেক সময় মাসেলের টিউমার হচ্ছে, ক্যান্সার হচ্ছে, সেগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে ওটাগুলোকে আবার কাভার আপ করতেছি। সো অনেক টিউমার বা ক্যান্সার আমরা কাভার করি। সেক্ষেত্রে আমরা অপারেশন করলে ক্যান্সার হবে, তাহলে তো খুবই দুঃখজনক কথা হয়ে গেল। ইনশাল্লাহ কখনোই হয় না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। লাইপোসেকশন নাকি ডায়েট? আমি বলবো শুরু করেন ডায়েট দিয়ে। ডায়েট দিয়ে শুরু করলে বডি একটা ভালো পর্যায়ে আসবে। এরপর আমি যখন দেখবো যে হ্যাঁ আপনার ডেডিকেশন আছে, দেন আমি আপনার লাইপোসাকশন করে আপনাকে প্রম্পটলি একটা লেভেলে তুলে দিব, যার পরে হয়তো সামান্য কিছু ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন, মানে ওই যে কাচ্চি খাওয়া বন্ধ করা যদি থাকে, তাহলে আপনি খুব ভালো একটা আউটকামে থাকবেন। অপারেশনের আগে গুগল নাকি ডাক্তার? অবশ্যই ডাক্তার। গুগল করলে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন, বাট গুগল কখনো বলবে না আপনার প্রয়োজনীয় ইনফরমেশন কোনটা। কারণ গুগল একটা সার্চ মেশিন, ওইটাতে যে ইনফরমেশন সবচেয়ে বেশি ক্লিক হয়েছে এটা সবার উপরে আসবে, জরুরি না কোনটা ইম্পর্টেন্ট। সো এইখানে অনেকেই মিসগাইড হয়। এক্সাম্পল হিসেবে আমি বলবো, স্কিন মোলে ক্যান্সারে কনভার্ট হয়, মানে আপনি আউটকাম অফ স্কিন মোল এইভাবে যদি খুঁজতে যান, আপনার ক্যান্সার অনেক উপরে আসবে, বাট ক্যান্সার অনেক পরে আসার কথা। কিছুই হয় না, এটা সবার আগে আসতে হবে, কিন্তু না, কারণ সবাই ঘাটতে 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 ক্যান্সারে যে ক্লিক করে ক্যান্সার হয়ে যায়। একটু দেখি তো, এই করতে গিয়ে শেষ পর্যন্ত ক্যান্সারটা সবার উপরে নিয়ে চলে আসতেছে। ব্রেনে ক্যান্সার হয়ে যেতে পারে। মানে এমন কতগুলো কনসেপ্ট তৈরি হয়। এই জন্য উচিত যে আপনি জানেন ওখানে যেটাতে ক্লিক করছে সবচেয়ে বেশি, ওটাতে আপনাকে দেখাবে। সো আপনার উচিত যে এক্সপার্ট, যে সাবজেক্টে এক্সপার্ট, তার কাছ থেকে ওই ডাটাটা নেন। আপনি তো অঙ্ক শেখার জন্য ইংলিশ টিচার কাছে যান না। প্লাস্টিক সার্জারি মানে কি বিউটি? না, প্লাস্টিক সার্জারির অনেকগুলো ভাগের একটা ভাগ হচ্ছে অ্যাস্থেটিক বা বিউটিফিকেশন। আমি প্রথমে শুরুতে বলছি যে প্লাস্টিকের অনেকগুলো ব্রাঞ্চ আছে। সো প্লাস্টিক সার্জারি মানেই বিউটি না। বার্ন হলেই কি টুথপেস্ট? নেভার টুথপেস্ট। আপনি কিছু দিতে না পারলেও বার্নাটা দেন, দিয়ে আজকে না পারেন আগামীকালকে হলেও আপনি একজন বার্ন বিশেষজ্ঞকে দেখান, যিনি রেগুলার বার্নের ট্রিটমেন্ট করেন। নেভার টুথপেস্ট। কসমেটিক সার্জারি কি সবার জন্য? সবার তো প্রয়োজন নেই, সো সবার জন্য না। সব শেষ যে প্রশ্নটি করতে চাই, প্রশ্ন না, একটা অভিজ্ঞতা শুনতে চাই। অবশ্যই। এমন কি কোনো ঘটনা মনে পড়ে যে কোনো পেশেন্টকে আপনি এমন কোনো সার্জারি করে দিয়েছেন, রিকনস্ট্রাকটিভ বা অ্যাস্থেটিক পারপাসে বা যে কোনো সার্জারি, তার জীবনটা বদলে গিয়েছে? আমরা রোগীর নাম না বলে জাস্ট আমরা যদি ছদ্মনাম ব্যবহার করে যদি এরকম ঘটনা আমরা যদি শুনতে চাই আপনার জীবনের কোনো। আসলে আমাদের ডাক্তারদের জীবনে আসলে এরকম অভিজ্ঞতার শেষ নেই। একটা ছোট্ট ঘটনা বলবো। আমার পেশেন্ট, উনি মারা গেছেন। তো উনি যখন আমার মানে পেশেন্ট হিসেবে ছিলেন, ওনার একটা সমস্যার জন্য আমার কাছে ভর্তি ছিলেন। আমি ওনার অপারেশন করেছি 2-3 দফা। পরবর্তীতে আরো কিছু সমস্যা বের হলো, সেগুলো সলভ করে ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছিলাম আমি। তো উনি এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছেন, পরে অন্য একটা কারণে উনি মারা যান। তো ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি সব সময় আমার জন্য ফোন করতেন, যোগাযোগ করতেন, বিভিন্ন সমস্যা শেয়ার করতেন এবং আমাকে বলতেন যে
উনি নিয়মিত আমার জন্য দোয়া করেন নামাজ পড়ে। এটা একটা বড় পাওয়া। উনি মারা গেছেন, ওনার পরিবারের অন্যরা এখন দেখা যায় ঠিকই যোগাযোগ করেন আমি ভালো আছি কিনা, মানে বলতে পারেন যে খোঁজ নেওয়ার লোক তৈরি হয়ে গেল কিছু। আবার কিছু অপারেশন করে দিয়েছিলাম, আমার মনে আছে ছেলেটা দেশের বাইরে কাজ করছে, তো ওইখানে ওর একটা অপারেশন আমাদের দেশে একজন জনক এক সার্জন করেছিলেন, তো অ্যাপ্রোপ্রিয়েটলি কমপ্লিট হয়নি, তার সমস্যা দ্বিতীয়বার দেখা দেয়। তো পরেও আমার কাছে আসে, ট্রাস্ট ইস্যু ছিল যেহেতু একবার অপারেশন করে তার হয়নি। তো পরবর্তীতে আমি ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝালাম পুরাটা। পরে আমি বললাম যে আমি করলে এভাবে এভাবে করবো, তুমি রাজি থাকলে তারপর পরে আমি পরে অপারেশন করলাম। করার পর সম্পূর্ণভাবে ওই সমস্যা থেকে দূর হয়ে যায় এবং গাইনোকোমেশিয়ার প্রবলেমে ছিল আর কি। তো পরবর্তীতে গত 1.5 বছরে বিভিন্ন সময়ে আমার সাথে যোগাযোগ করা, আমার খোঁজ খবর নেওয়া, ভালো আছি কিনা, এগুলো এখনো চলে। এটাই মনে হয় চিকিৎসক জীবনের আমাদের সবচেয়ে প্রাপ্তি এইটাই, মানুষের কাছ থেকে কিছুটা ভালোবাসা পাওয়া, তাদের কাছ থেকে মানে মানবিক কিছু আচরণ আসা, এর থেকে খুব বেশি কিন্তু আসবে না। এবং এই প্রাপ্তির ঝুড়ি আরো সময়ের যেতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়ুক সেই প্রত্যাশা করি। আরেকটা আমি বলবো, রিসেন্ট সময় আমার করা ছেলেটার একটা বড় টিউমার হয়েছিল, তার অনেকগুলো প্রায় 10 থেকে 12টা অপারেশন লেগেছে। ফাইনালি ছেলেটা এখন আরাম করে শুতে পারে, পাশ ফিরতে পারে, চিত হয়ে ঘুমাতে পারে। মানে টিউমারের জন্য তাকে কাত হয়ে ঘুমানো লাগছে গত 1.5 বছর। ও মাই গড। এবং টিউমারটাও কম ছিল না, এটা একটা আমাদের প্লাস্টিসের ভাষায় এটা প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা। এবং লাস্ট ডে আমরা অপারেশন করেছিলাম, আমি, আমার সাথে আমার 2জন কলিগ ছিলেন। তো 6.5 কেজি টিউমার আমরা একবারে ফেলেছি। 6.5 কেজি? হ্যাঁ, 6.5 মানে 6 কেজি হবে এক্স্যাক্টলি। ও মাই গড। 6 কেজি একটা টিউমার আমরা একসাথে ফেলেছি এবং তারপরে আমাকে বেশ ভালো টেক কেয়ার করতে হয়েছে। করার পর সে সুস্থ আছে এবং খুব তাড়াতাড়ি সে বাসায় চলে যাচ্ছে। এটা একটা বড় প্রাপ্তি। এবং এই প্রাপ্তির সংখ্যা আরো বাড়ুক সেই প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকগুলো কথা বলতে পারলাম আপনাদের সাথে, অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আমরা কথা বলার চেষ্টা করেছি প্লাস্টিক সার্জারির বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এবং এখানে যে ভুল ধারণাগুলোর কথা আমরা শুরুতেই বলেছিলাম সেই ধারণাগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেছি। আসলে ভুল ধারণা থাকবে, সঠিকটা আপনাকে বেছে নিতে হবে। আর এই বেছে নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে সঠিক চিকিৎসা আপনি পাবেন। আমরা চাই আপনারা প্রত্যেকেই সচেতন হন, সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। দেখা হবে আমাদের পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।